কলেজে ঢুকতে ঢুকতে মায়ার 9টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টের। জুই এখনো কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজে চত্বরেই। অবাক চোখে মায়ার দিকে তাকিয়ে ছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসল। মায়া প্রথমে বুঝল না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝল যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করল সে কিভাবে হৃদের গাড়িতে আসল। মায়া খুব স্বাভাবিক ন্যায় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বললে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না। বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের দ্বিতলায় করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লহামু গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইল, কেমন লাগে মানে কি? কি বুঝাতে চাইছিস ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়া কথায় কিঞ্চিত বিরক্তি হলো শ্রেয়া। তারপরও মায়ার বুঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম। ছেলে হিসাবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ার কুঞ্চিত কপালের ভাঁজ শীতল হয়। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আবার লাগবে? 8-10টা ঠিকঠাক মানুষের মতন লাগে। তবে উনার রাগ, অহংকার, সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলা বউকে ভালোবাসতে চাই না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না, সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি। এই সুন্দর পুরুষগুলার বাহিরে নজর বেশি থাকে। বিয়ের পর পরকীয়া সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদি সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, যে আমার রূপে প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসতো। দেখো তোমার ভালোবাসায় আমি কাঙ্গাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগ টাগ দেখাবো, সেদিন সে এসে বলল, বউ ধরো তো এই পড়া পানিটা খাও, পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এই পোড়া পানিটা খেলেই তুমি আর রাগ টাগ করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসাবে। এটা ভালোবাসা বাসির পোড়া পানি, তুমি বরং খাও খাও। মায়ার ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথা বার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসার জন্য বুঝি কেউ পড়া পানি খাওয়ায়? এটাও সম্ভব বুঝি? মায়ার দৃঢ় গলার উত্তর আসল তক্ষুনি, অবশ্যই সম্ভব। সৌলমেট বুঝিস? বিবাহিত জীবনের যারা সৌলমেট পায় তাদের দেখবি এমন ছোটবড় সব পাগলামোই করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহ কাছে নিজের জন্য একটা সৌলমেট চাই। সে যেমনই হোক কিন্তু আমার সৌলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো। আর সেজন্য সৌলমেট হিসাবে নিজের জন্য একটা কালো ছেলেকে চায়। নয়তো দেখা যাবে, হৃদ খানের মতন সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসাবে কপালে জুটে, তখন জামাই আমার পিছনে পিছনে নয়, বরং আমি জামাইয়ের পিছনে পিছনে পীর বাবার পড়া পানি নিয়ে ঘুরতে হবে তার ভালোবাসা বাড়ানোর আশায় বুঝলি। মায়ার চিন্তা ভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতন জামাই চায়, সেখানে মায়া এমন ভাবে হৃদকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ার মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর, যদি তোর নিখোঁজ জামাই কোনো ভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, উহুম, হবে না। আমার জামাই হৃদ খানের মতন এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আধারে যদিও এত দেখিনি, তবে আমি গ্যারান্টি, ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্বা বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে দেখিস, একদম আমার মন মতন। মায়া কথায় খানিকটা অসন্তুষ্টি গলা ঝাড়ল শ্রেয়া। বিরক্তি নিয়ে বলল,
না দেখে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতন সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ? এবার মায়ার গলার দৃঢ়তা নিয়ে আসল কণ্ঠ খাদে এনে বলল, এমন ছোটখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল? শত হলেও বউ হয় আমি তার। দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবা পড়া পানি খাওয়াব আমি, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতে মায়া কেমন বলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়া কথায় একটা অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ার ভালোবাসা স্বামী, মায়ারই কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়া? যেমনটা এখন দেখাচ্ছে স্বামী জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা, মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, এমনই ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ? যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনো ভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবল না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরও যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ। মানে তালাক? হ্যাঁ। তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চায়, ছাড়িয়ে নিব। তারপর ভাইয়ের সাথে থাকবি না? না। মায়া দৃঢ় গলা কথায় শ্রেয়া বুঝতে পারে মায়ার আসলেই হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসাবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ার পাশ ঘেঁষে করিডোরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কার্জিন হয়। আমার চোখের দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না থাপ্পড় খাওয়ার ভয়। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইদের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘোরালেই অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চাই। এমনকি আমার কার্জিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপুর ক্রেজ তো তুই এখনো দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শোকট হবি। আমি এখন বলল না, তুই অবশ্য নিজের চোখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে। পারিবারিক ভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর বিয়েই উপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনেও মায়ার তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তায় দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টের নয়, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম, এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেজন্য আমার কখনো ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম তখন হয়তো সুন্দর বিয়ে হিসাবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি। সেখানে অন্য কেউ ঢোকা নো চান্স বেবি। মায়ার পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিক ন্যায় জুইয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে। কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলতো আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামী খোঁজে, যেটা মায়ার জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসল।
পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়ো মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টা খানিকটা সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখেছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুইয়ের রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষা হলো থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতা বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুইয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই যে জুই মায়াকে ধরে বেঁধে সবকিছুর প্রশ্ন করবে। জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশা চড়ে বসল হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির ন্যায় ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করল? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসল হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনো করতে পারত না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধ বোধে মায়া রিকশার মধ্যেই বসে ঝোড়ো ঝোড়ো করে কেঁদে উঠল। যে লোকটাকে ও এখনো দেখেনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিন তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়াতে। মায়া সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়ার হঠাৎ কান্নায় রিকশা চালক চমকে পিছনে তাকালো। গাড়ি গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞাসা করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিকশাওয়ালার উদ্দেশ্য বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিকশা চালক আর প্রশ্ন করল না মায়াকে, বরং তিনি মায়ার কথায় স্বাভাবিক ন্যায় থেকে দ্রুত গাড়িটা টানল মায়ার দেওয়া ঠিকানায়। মায়া রাস্তা পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকা ব্রেক করবে। এবার ফিরতে মাস দুয়েক সময় নিবে। হৃদ দেশের বাহিরে যাওয়ার কথা। এমনত অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগে হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ার আর নিষেধ করা হবে যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল টিল করতে চাই না ও। মায়াকে যেন হৃদ সকালের উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফের দেয় এটাও বলবে। মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারে সেদিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খুঁজে নিবে ওর স্বামীকে, তারপর হৃদের সাথে স্বামীর কিডনি দিয়ে কোনো রূপ ডিল করবে না। করবে না মানে না। এই যাত্রায় মায়ার ভাগ্য ভালো হওয়ায় রিকশা থেকে থেমেই হৃদের বিল্ডিং এর নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরো 10-12টা মতন ছেলেপেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া। মায়া সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগেই আসিফ স্বাভাবিক ন্যায় জানালো হৃদ নিজের উপরে আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠল। দরজা নক করতে দেখলো ভিতর থেকে দরজাটা খোলা। হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগানি। মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখলো হৃদ সোফায় বসে সুজ পড়ছে। কারো উপস্থিতি টের পেতেই হৃদ বেখেয়ালি ভাবে চোখ তুললেই দৃষ্টি মিলল মায়ার সাথে। মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকাল। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তোড়াক করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল। মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ার পরীক্ষা এখনো শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের সুজ পড়ায় স্থির হলো। কি চাই? আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আমি। আপনি আমাকে সকালের কাগজগুলো ফিরতে দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়া টাকা জোগাড় করতে পারবো সেদিন ওই লোকটাকে খুঁজবো, নয়তো না।
তারপরও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াব না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ সুজ পড়তে পড়তে মায়ার কথাগুলোর যথাযথ অর্থ বুঝতে চাইল। দিলের নামে করে হৃদ যে সকালে মায়ার থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন নিয়েছিল, তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বুঝাবে সেই কথা? এই নারী বুঝবে? হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি আজব? হৃদ মায়ার কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতো করে সুজ পড়ে উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশে মায়া বিরক্তি সাথে সাথে উপচে পড়ার আগ্রহ হলো। মায়ার সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জ্বলে উঠল রাগে, তারপরও সেটা চেপে গেল, প্রকাশ করল না। কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা। বিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ার হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়ো হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটল কিচেনে দিকে। মায়াকে কিচেনে দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত বুঝাল। ছোটখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসল তাতে। সকালে দুজনের বিয়ে হয়েছে অথচ হৃদের এখনো মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলাটা আর কতদিন এইভাবে চলে। এই হাইডেন্সি খেলার শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে ঠিক সেভাবে বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে ঠিক সেভাবে বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। বউকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে। তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা। কিন্তু সেটাও এই মুহূর্তে দিলে গেলে তার বউ বেশ উল্টা পাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়াল, নিন, খাও। হৃদের আদেশ মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধালো, আমি? আমি কেন? এটা তো আপনার। আপনি খান। নিন, কুইক। মায়া একটু আমতা আমতা করলো। তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ার মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ার বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশনে, দুশ্চিন্তা আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাহর করতে পারেনি। কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ার তৃষ্ণা বুকিয়ে যাওয়া গলাটা সম্পর্কে? মায়ার জানা নেই, আর না জানতে চাই। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলেই মায়া ছোট করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা ঝুঁকে সোফা টেবিলে উপর থেকে ফ্ল্যাটে চাবির রিংটা হতে নিতে নিতে মায়া মুখে ধন্যবাদ শব্দটা শুনল। তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে। কেবল চাবির রিং হতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল। আর সেটা মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, এটা তোমার। টেক দিস। বিষণ্ণে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবিকাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্য বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি। প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াল কথাটাও মায়ার নিকট কেমন হেয়ালি ঠেকল। সে বুঝল না বিষয়টা। ভবিষ্যতে মায়ার হৃদের ফ্ল্যাটের কি এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য। অনিচ্ছায় সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভিতরে চাবিটা ঢুকিয়ে রাখল। আপাতত এই একটা চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চাই না মায়া। একটা চাবিই তো, সেটা আর কি এমন জিনিস?
লোহার একটা ছোট পদার্থ ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ার জন্য আনা দ্বিতীয় উপহারের বক্সটা সেটা আর দিল না, বরং অতি সর্তপনে পকেটে ঢুকিয়ে ফেলল। হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়ো মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফিরত দিয়ে দিন, আমি কোনো ডিলে যেতে চাই না। মায়া কথায় হৃদ বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে দুহাত গুজাতে গুজাতে বলল, তুমি কিছু বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে, ডিল ক্যান্সেল করা যাবে না, তুমি এখন আসতে পারো, আমি বেরোব। হৃদ মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে, কিন্তু মায়া বের হলো না। স্বামীর জন্য মায়ার ছটফট, অস্থিরতা হৃদের চোখে পড়ার মতন ছিল। বউয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভিতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো। অনাঙ্ক্ষিত ভাবে কারো দিশেহারা, ছটফটে কারণ হতে পেরে হৃদ ভিতরে অদ্ভুত আনন্দ বোধ করল। খুব কাছ থেকে মায়ার ছটফট দেখতে পারছে হৃদ, আর সেটাই যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকল না মায়ার পরবর্তী আচরণে। হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করাতে দিশেহারা হলো মায়া। ঝড়ো ঝড়ো করে কেঁদে উঠে তৎক্ষণাৎ হৃদের পায়ে উপর পড়ল। হাতে হৃদের পা চেপে ধরে আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ প্লিজ আপনার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফিরত দিয়ে দেন। লোকটা এসবের কিছু জানে না, আমি লোকটার ক্ষতি করতে কোনো ডিল করেনি, আমার দ্বারা উনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না, মরে যাব। ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবে না, লোকটার কিডনিও নিবেন না, প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, প্লিজ প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধতা ন্যায় হতবুদ্ধি হয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে। মায়া হুট করে হৃদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের ঘুণাক্ষরে ধারণাতে ছিল না। মায়া কান্না, আহাজারিতে হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল। বউয়ের ভালোবাসায় ভিতরটা ঠান্ডা অনুভব করল। হৃদ ভাবল সে হয়তো একটু বেশিই করে ফেলেছে, বউয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি, সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ার বাহু চেপে দাঁড় করাল। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতি মিনতি করে কাঁদছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে, ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদ ঠোঁট গোল করে ভিতরকার অস্থির নিঃশ্বাস ছাড়ল। কপালের একপাশ চুলকে মায়ার ক্রন্দনরত মুখটার দিকে তাকালো। স্বামী হিসাবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবল। হৃদ নিজের সংশয় দূর করে মায়ার হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখল। স্বামী হিসাবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করল। যত্ন নিয়ে একটু মায়ার মাথায় আদুরে হাতটা বুলিয়ে দিল। হৃদ আবারও একই অস্থিরতার চাপা নিঃশ্বাস ফেলে বলল, যাকে তুমি খুঁজছ, তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদ কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এতটুকুই, কিন্তু মায়ার রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তে মাঝে হৃদের হাতটা ঝাড়া দিয়ে মাথার উপর থেকে ফেলে দিল তীব্র রাগে। তেতে উঠে বলে, মায়া, আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজব, কাকে খুঁজব না, সেটা আমার ব্যক্তিগত মতামত হবে, আপনার না। আমাকে ফুটবল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নয়, যারা আপনার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পিছনে ঘুরে বেড়াব। আর না আমার ভালোবাসা এত ঠুকনো যে কারো কথায় নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন। আমার আপনাকে পছন্দ না। মায়া রাগ, মায়া দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল। হৃদ যে মায়াকে বুঝাতে চেয়েছিল সে মায়া স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন? হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে। এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ার স্বামী হতে পারে এটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি।
হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বোঝাতে চেয়েছিল হৃদ মায়ার স্বামী হতেও পারে। পুরোপুরি হৃদ সত্যটা বলেনি। অথচ মায়া অল্প কথা শুনেই রিয়েক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝে বসলো। এই ভেবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, সে সুযোগ কেন নিবে? মেয়েটি তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার, তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে, তারপরও বাউতা বাজি করে বউকে ছুবে না, সুযোগ নেওয়া উদ্দেশ্য। এমনটা করা হৃদের দরকারও নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো। আচ্ছা, এই মেয়ে যখন জানতে পারবে হৃদ মায়ার স্বামী হয় তখন কি করবে? এত এত ভালোবাসা থাকবে তো এই নারী তার প্রতি? নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে এত ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপান্তর করবে? দূরে সরে যেতে চাইবে হৃদ থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দিবে বউকে? তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে যেতে দিবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না সে এই নারীকে, তারপর ছাড়বে না। এতক্ষণের ভালো লাগাটুকু হুট করেই কেমন বিতৃষ্ণা ঠিকল হৃদের নিকট। মায়ার শক্ত অনলের দিকে তাকিয়ে হৃদ তেতু গলায় বলল, নিজের লিমিটেই আছি আমি। এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করবে? সারা জীবন তো দূর, শুধু চকলেট না, নিজের সবকিছুই আমার সাথে শেয়ার করবে তুমি, তাও স্বেচ্ছায়। আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। তোমার বাসরেও আমাকে পাবে। তোমার বাচ্চাদের বাপও আমি হব। এবার আউট। আপনার মতন নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি। আমাকে চুক্তিপত্র কাগজগুলা ফেরত দিন। আমি চলে যাব। মায়ার উল্টা পাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদ দাঁতে দাঁত চেপে মায়াকে শুধালো, এই যাবে তুমি এখানে থেকে? ভালো লাগছে না আমার। কোনো ডিলের কাগজ টাগজ দিব না আমি। যাও। তারপরও যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও। ফুল সার্ভিস দিব। তারপরও এখন বের হও। ভীষণ রাগ লাগছে আমার। কন্ট্রোল হারালে খুব হবে তোমার। যাও। হৃদের কথায় মায়া রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতন এত খারাপ ভাষায় কেউ আমাকে কুপ্রস্তাবে দেয়নি। মায়া রাগটা যে কোথায় হচ্ছে বলা দায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে। হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না। এমনকি ভবিষ্যতে স্বামী হিসাবে হৃদের পরিচয় পেলেও যে মায়ার এই ভালোবাসা থাকবে না, সেটাও হৃদ বেশ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে সেটাকে দেখবে। হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চিত সে রাগে কন্ট্রোল হারাবে। কি হলো, শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসার আমি অলরেডি বুঝেছি। আর কাহিনী করতে হবে না। যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি এই জীবনে আর পাবে না। মনে করো তোমার স্বামী মৃত। তাকে আমি মেরে ফেলেছি, এবার আমাকে গ্রহণ কর। হৃদের বাকি কথাটা শেষ করার আগেই মায়ার অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ। টেবিলের উপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ার স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের উপর আড়াআড়ি হাত বাঁধল রক্ষা করতে। যার দারুণ মায়ার ছুঁড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগল। এতে করে হৃদের হাত ঘড়ির কাঁচ ভেঙে মুহূর্তে হাত কেটে রক্ত বেরিয়ে কবজাতে চড়াল। কপালটাও গ্লাসের কাছে লেগে আংশিক রক্ত গড়াল। হৃদ মুখের উপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। যখন বুঝতে পারল বিষয়টি কি হয়েছে তার সাথে, ঠিক তক্ষুনি দপদপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে। কন্ট্রোলের বাহিরে চলে যায় তখন সবকিছু। মায়া না চাইতে সেই কাজটা করে ফেলে। হৃদের চেপে রাখা রাগটা আর বাড়িয়ে দিল নিজের অজান্তে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফোকা ফোকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। হৃদ রাগের বশে মুহূর্তে মাঝে সোফা টেবিল মাথার উপর তুলে আছাড় মারল সজোরে।
তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙ্গা ছড়িয়ে পড়ল চারপাশে। মায়ার পায়েও গিয়ে বিঁধল সেই কাচের টুকরো কিছু। এবার রক্ত মায়ার পা থেকেও বেরুলো। ভয় মায়া মৃদু চেঁচিয়ে উঠল। হৃদের এত রাগের শিকার হয়নি কখনো। আতঙ্কিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরতে চাইলে হৃদের ভয়। কিন্তু তার আগেই হৃদের শক্ত থাবার পিষ্ট হয় সে। মুহূর্তে মাঝে হৃদের শক্ত হাত চালান হয় মায়ার গলায়। চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকে ফেলল সোফার উপর। ছটফট করা মায়া হাতে হৃদের হাতটা গলা থেকে ছাড়তে চাইলে হৃদের হাতের বাঁধন আরো দৃঢ় হয়। মায়ার উড়ো পাশে সোফায় হৃদ এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ার উপর ঝুঁকে পড়ে রাগে রি করে দাঁতে দাঁত পিষে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে এমনই আমি ভালো মানুষ হয়ে গেলাম? আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি? তোর বাপ দাদার 14 গোষ্ঠীকে নখের উপর তুলে মেরে ফেললেও কারো বাপের ক্ষমতা নাই ঠাহর পাওয়ার। সোজা গায়েব করে দিব। আজকেই শেষবার। নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো, তাদের জানাতে যে আমি কতটা খারাপ। মনে রাখিস। চলবে।